হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আজ তোমাদের জন্য নিয়ে এসেছে আরেকটা ভালো ক্লাস, জিকে জিএসের ক্লাস। এই ক্লাসের কোয়েশ্চেনগুলো খুব হেল্পফুল হবে মানে আপকামিং এক্সামের জন্য। চলো আমরা 1 নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেবো, সেগুলো তোমরা যে নোট করে রাখবে। দেখো 1 নম্বর কোয়েশ্চেন কী বলছে, কোন ধাতু সবসময় কেরোসিনে রাখা হয়? সোডিয়াম, হিলিয়াম, ক্যালসিয়াম না অ্যালুমিনিয়াম? বলো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের সোডিয়াম। সোডিয়ামকে সবসময় কোথায় রাখা হয়? না, কেরোসিনের মধ্যে রাখা হয়। তার কারণটা কি? সোডিয়ামকে সবসময় যে কেরোসিনের মধ্যে রাখা হয় তার কারণটা হচ্ছে যে সোডিয়াম হচ্ছে আমাদের ক্ষারীয় ধাতু। সোডিয়াম হচ্ছে আমার ক্ষারীয় ধাতু। তাহলে দেখো সোডিয়াম হচ্ছে আমার ক্ষারীয় ধাতু। ক্ষারীয় ধাতু হলে রাখতেও ধাতু কোনো মানে নয়। তাহলে বলছি এটি সবসময়, মানে এটি বায়ু এবং জলের সংস্পর্শে এড়াতে সর্বদা কেরোসিন রাখা হয়। তাহলে সোডিয়ামকে সবসময় কেরোসিনে রাখার কারণটা কি? না, এটি বায়ু এবং জলের সংস্পর্শে এড়াতে এটা কেরোসিনের মধ্যে রাখা হয়। এটি সোডিয়াম পারক্সাইড গঠনকারী বায়ু বা অক্সিজেনের সাথে জোরালোভাবে পুড়ে যায়। তাহলে সোডিয়াম যদি বায়ু বা অক্সিজেনের সাথে জোরালোভাবে মানে বায়ু বা অক্সিজেনের সাথে যদি সংস্পর্শ পায় তাহলে কি সেটা পুড়ে যায়। ওই জন্য সবসময় এটাকে কেরোসিনের মধ্যে রাখা হয়। চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই। আচ্ছা দেখো নেক্সট কোয়েশ্চান কী বলছে, যে কোষ বিভাজনে সহায়তা করে এমন একটা উদ্ভিদ হরমোন নিচের কোনটি? তাহলে দেখো এই কোয়েশ্চানে কেপিএসআই এসেছিলো, এই সেম কোয়েশ্চান কেপিএসআই এসেছিলো 2024 সালে এসেছিলো এই সেম কোয়েশ্চান। কী বলছে, তাহলে কোষ বিভাজনে সহায়তা করে এমন একটি উদ্ভিদ হরমোন নিচের কোনটি? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমার সাইটোকাইনিন। সাইটোকাইনিন হচ্ছে আমার কি? না, কোষ বিভাজনে সহায়তা করে এবং এটা হচ্ছে একটা উদ্ভিদ হরমোন। দেখো সাইটোকাইনিন উদ্ভিদ বৃদ্ধির উপাদানগুলির একটি শ্রেণী বা কোষ বিভাজন বা গাছের শিকড় বা অঙ্কুরগুলিতে সাইটোকাইনেসিসের প্রচার করে। তাহলে এটা হচ্ছে উদ্ভিদ বৃদ্ধি করে সেরকম হচ্ছে একটা হরমোন এটা। তাহলে দেখো এখান থেকে আরও কিছু একটা বলে দিই, এই যে সাইটোকাইনিনে বলে এটি প্রাকৃতিকভাবে অক্সিজেনগুলির সাথে সমন্বয় করে এবং কোষ বিভাজন বা বিকাশে সহায়তা করে। তাহলে সাইটোকাইনিন প্রাকৃতিকভাবে অক্সিজেনগুলির সাথে সমন্বয় করে এবং কোষ বিভাজন এবং বিকাশে সহায়তা করে। আর জিব্বারেলিন কী করে জানো? অগ্রমুকুল এবং শিকড়, কচি পাতা এবং ভ্রূণের ভাজক কলাতে উপস্থিত থাকে বীজের কোরগমে সহায়তা করে। এটা হচ্ছে জিব্বারেলিন। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো বলছে কোন মাসে শিবরাত্রি উপলক্ষে জলপেশ মেলা উদযাপিত হয়? তাহলে এখান থেকে এটাও বলতে পারি যে জলপেশ উদযাপিত হয় কোথায়। তাহলে দেখো আমার শিবরাত্রি যে শিবরাত্রি কোন মাসে হয় সেটা আমাদের মনে রাখলে হয়ে যাবে। তাহলে দেখো শিবরাত্রি হয় আমাদের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আমাদের কি শিবরাত্রি হয়। তাহলে দেখো এই জলপেশ মেলা হয় আবার বলছে কোথায়। তাহলে জলপাইগুড়ি লিখে দিচ্ছি। দেখো আমি জলপাইগুড়ি জেলার, তাহলে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরে শিবরাত্রির উপলক্ষে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে অনুষ্ঠিত হয়। তাহলে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে শিবরাত্রি উপলক্ষে এই জলপেশ মেলা আমার উদযাপিত হয়। এই যে মেলাটা বলছে কাকে নিয়ে হয় না, ভগবান জল্পেশ্বরকে উৎসর্গ করা এবং পুরনো শিব মন্দিরের চারপাশে মেলা কেন্দ্রীভূত হয় জলপাইগুড়ির ময়নাগুড়ি জেলার মধ্যে। এটি প্রায় 1 মাস ব্যাপী মেলা, যার জন্য একটি দুর্দান্ত অনুষ্ঠান বা শো আয়োজন করা হয়। এবং চলো নেক্সট কোয়েশ্চেন যাই এরপর। আচ্ছা দেখো কী বলছি, নিম্নলিখিতের মধ্যে কে সাধারণত একটি লোক আদালতের সভাপতিত্ব করেন? ঠিক আছে, বলো এটা সঠিক অ্যান্সারটা বলো, কে যদি পারবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তার নিম্নলিখিতের মধ্যে কে সাধারণত একটি লোক আদালতের সভাপতিত্ব করেন? তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে একজন অবসরপ্রাপ্ত বিচারক। আমাদের কি করেন উনি? যে লোক আদালতে সভাপতিত্ব করেন। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলি বাহমনি রাজাদের রাজধানী কোথায় ছিল? রাজধানী কোথায় ছিল? তাহলে দেখো গুলবর্গা না বিজাপুর না বেলগাঁও না মাদ্রাজ? তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ গুলবর্গা। তাহলে বাহমনি রাজাদের রাজধানী কোথায় ছিল? না গুলবর্গাতে ছিল। আচ্ছা আমাদের প্রশ্ন আসতে পারে, তাহলে দেখো এখান থেকে বলে দিচ্ছি যে বাহমনি সুলতানি সাম্রাজ্য 1347 থেকে 1527 সালের মধ্যে 1347 থেকে
1527 সালের মধ্যে দক্ষিণ ভারতের ডেকান মালভূমির একটি মুসলিম রাষ্ট্র ছিল। এবং এই যে বিজাপুর বলছে বিজাপুর বিজয়পুর নামক পরিচিত ছিল। এটি ভারতের কর্ণাটক রাজ্যের বিজাপুর জেলার সদর দপ্তর ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছে ভূমধ্য সাগর সুয়েজ খালের মাধ্যমে কিসের সাথে সংযুক্ত? বলছে ভূমধ্য সাগর, আবার বলে দিচ্ছি, ভূমধ্য সাগর সুয়েজ খালের মাধ্যমে কিসের সাথে সংযুক্ত? প্রশান্ত মহাসাগর, কৃষ্ণ মহাসাগর, না লোহিত মহাসাগর, না আটলান্টিক মহাসাগর? তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, লোহিত মহাসাগরের সাথে সংযুক্ত আমার। তাহলে কী বলছে? আচ্ছা, এই যে লোহিত সাগর যেটা বলছে এটি আফ্রিকা এবং এশিয়ার মধ্যে অবস্থিত ভারত মহাসাগর একটি সামুদ্রিক জলের প্রবেশ পথ। এটি বিশ্বের সবচেয়ে লবণাক্ত এবং উষ্ণতম সমুদ্রের জল ধারণ করে। কোথায়? লোহিত সাগরে। তাহলে এটি বিশ্বের সবচেয়ে লবণাক্ত এবং উষ্ণতম সমুদ্রের জল ধারণ করে এবং জলের রঙের পরিবর্তনের কারণে এর নাম হচ্ছে লোহিত সাগর। তাহলে এর নাম লোহিত সাগর কেন করা হয়েছে? কারণ এর হচ্ছে জলের রং পরিবর্তন হয়। আচ্ছা চলো এরপর নেক্সট কোয়েশ্চেন। বাংলার দ্বৈত সরকার কে বিলুপ্ত করেন? বাংলার দ্বৈত সরকার কে বিলুপ্ত করেন? তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে, দেখো, স্যার জনসন, না ওয়ারেন হেস্টিং, না লর্ড হেস্টিং, না কর্নওয়ালিস? তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে ওয়ারেন হেস্টিং। তাহলে বাংলার দ্বৈত সরকার কে বিলুপ্ত করেন? না ওয়ারেন হেস্টিং। আচ্ছা, এই যে দ্বৈত সরকার রবার্ট ক্লাইভ শুরু করেছিলেন। দ্বৈত সরকার কে শুরু করেছিলেন? রবার্ট ক্লাইভ শুরু করেছিলেন। রবার্ট ক্লাইভ দ্বৈত সরকার শুরু করেছিলেন এবং ওয়ারেন হেস্টিং এটা বিলুপ্ত করেন। ওয়ারেন হেস্টিং কী করেছিল? এটা বিলুপ্ত করেছিলেন। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। এরপর দেখো, এটি বলছে কত সালে শেষ হয়েছিল? এটি হয়েছিল 1772 সালে শেষ হয়েছিল। মানে 1772 সালে বিলুপ্ত করেছিলেন কে? ওয়ারেন হেস্টিং। দ্বৈত সরকার অধীনে বাংলার প্রশাসন দুটি ভাগে বিভক্ত ছিল, একটা দেওয়ানি এবং হচ্ছে নিজামত। এবং ওয়ারেন হেস্টিং, এখান থেকে বলে দিচ্ছি, ওয়ারেন হেস্টিং উনি কে ছিলেন বলে দিচ্ছি। দেখো, ওয়ারেন হেস্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন, ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে? ওয়ারেন হেস্টিং। চলো নেক্সট কোয়েশ্চেন শুরু করে দিই। বলছি ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ কোনটি? খুব একটা ভালো কোয়েশ্চেন। তাহলে আমার এই কোয়েশ্চেনটা ওয়্যারলেস অপারেটর এসেছিলো, এই সেম কোয়েশ্চেন ওয়্যারলেস অপারেটর এসেছিলো, ফিল্মস এসেছিলো ওয়্যারলেস অপারেটরে। তাহলে ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ কোনটি? চিল্কা, সম্বর, লোনার, না উলার? তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমার সম্বর। সম্বর হচ্ছে আমার ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ। আচ্ছা, এই যে সম্বরটা দেখো কী বলছে, এই সম্বর হ্রদটি রাজস্থানের 3টি জেলা অর্থাৎ জয়পুর, আজমির এবং নাগরকে ছুঁয়েছে। তাহলে সম্বর কাকে কাকে ছুঁয়েছে? রাজস্থানের জয়পুর, আজমির এবং বলছে নাগরকে ছুঁয়েছে। হ্রদটি চারদিক থেকে আরাবল্লী পাহাড়ে ঘেরা। তাহলে এই যে সম্বর হ্রদটা ও চারদিকে, সম্বর হ্রদ যদি এটা হয় তাহলে চারদিকে কী পাহাড় আছে? আরাবল্লী পর্বত আছে। এবং এই যে সম্বর হ্রদকে 1990 সালে একটি রামসার সাইট হিসাবে মনোনীত করা হয়। তো 1990 সালে এই যে সম্বর হ্রদটাকে একটা রামসার সাইট হিসাবে বিবেচিত করা হয়। আচ্ছা, এরপর দেখো বাকিগুলো ইনফরমেশনগুলো দিয়ে দিয়ে যে চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম উপহ্রদ। বলছে ভারতের বৃহত্তম উপহ্রদ হচ্ছে এইটা। এবং এই যে লোনার হ্রদ কি? বলছে এটি মহারাষ্ট্রের বুলধানা জেলার লোনার এলাকায় অবস্থিত। যে এই লোনার হ্রদ কোথায় অবস্থিত? যে মহারাষ্ট্রের বুলধানা জেলার লোনার এলাকায় অবস্থিত। আচ্ছা, এই যে উলার হ্রদ, বলছে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। এটা হচ্ছে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। এটা কিন্তু মনে রাখবে তোমরা। আর এটা প্রশ্ন এসেছিল যে উলার হ্রদ কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত। তাহলে এটি ভারতের জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় অবস্থিত। তাই উলার হ্রদ হচ্ছে এশিয়ার বৃহত্তম স্বাদু জলের হ্রদগুলির মধ্যে একটি। তাই উলার হ্রদ বললাম একটা হবে স্বাদু জলের হ্রদ, বলি ভারতের এশিয়ার বৃহত্তম স্বাদু জলের হ্রদ। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছি বর্তমানে যুগ্ম তালিকায় কটি বিষয় রয়েছে? বর্তমানে যুগ্ম তালিকায় কটা বিষয় রয়েছে? খুব ভালো কোয়েশ্চেন এগুলো।
তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমার 52টি আছে। তাহলে ভারতের যুগ্ম তালিকায় কটি বিষয় রয়েছে? 52টি বিষয় রয়েছে। তাহলে দেখো, সংবিধানের 7ম তফসিলে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকায় পরিপ্রেক্ষিতে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতাগুলিকে ভাগ করেছে। আচ্ছা, আবার বলে দিচ্ছি, সংবিধানের 7ম তফসিলে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকায় পরিপ্রেক্ষিতে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতাগুলিকে ভাগ করেছে। কেন্দ্র তালিকায় 100টি বিষয় নিয়ে গঠিত। কেন্দ্র তালিকায় 100টি বিষয় নিয়ে গঠিত, কিন্তু মূলত 97টি লক্ষ্য করা যায়। 100টি নিয়ে গঠিত, কিন্তু মূলত 97টি লক্ষ্য করা যায়। তাহলে রাজ্যতে কটা? তাহলে রাজ্যতে হচ্ছে আমার রাজ্য তালিকায় 61টি বিষয় আছে, কিন্তু মূলত এটাকে 66টা নিয়ে চলা হয়। আচ্ছা, এরপর যুগ্ম তালিকায় 52টি বিষয় রয়েছে। যুগ্ম তালিকায় 52টি আমার বিষয় রয়েছে, কিন্তু মূলত 47টা হিসাবে কাজ করা হয়। 52টি বিষয় রয়েছে, কিন্তু 47টা হিসাবে কাজ করা হয়। এরপর তাহলে এই যে 42 দেখবে, একটা মনে রাখবে যে 42তম সংবিধান সংশোধনী আইনে 1976 সালে 5টি বিষয় রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকায় স্থানান্তরিত করা হয়। এক হচ্ছে, তার বলছে 42তম সংবিধান সংশোধন 1976 সালে 5টি বিষয় রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকায় স্থানান্তরিত করা হয়। সেই 5টা হচ্ছে, একটা হচ্ছে শিক্ষা, তারপর হচ্ছে বন্য প্রাণী ও পাখির সুরক্ষা, তারপর হচ্ছে ওজন এবং পরিমাপ, তারপর হচ্ছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট ব্যতীত সকল আদালতের বিচার প্রশাসন। এইসব সব কি? এগুলা 1976 সালে 42তম সংবিধান সংশোধনে রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকায় নিয়ে যাওয়া হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। 10 নম্বর কোয়েশ্চেন কী বলছি দেখো, গারো পাহাড় ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটির একটি অংশ? তাহলে গারো পাহাড় ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটির একটা অংশ? মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড না মেঘালয়? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে মেঘালয়। তাহলে মেঘালয়ের হচ্ছে একটি অংশ। আচ্ছা, গারো পাহাড় মেঘালয় রাজ্যে অবস্থিত, এটা মনে রাখবে। গারো পাহাড় কোথায় অবস্থিত? মেঘালয় রাজ্যে। এটি মেঘালয়ের গারো খাসি বা পর্বতমালার একটি অংশ। এটি হচ্ছে মেঘালয়ের গারো খাসি পর্বতমালার একটি অংশ। গারো পাহাড় হলো বিশ্বের অন্যতম জলসিক্ত স্থান। গারো পাহাড়ে বসবাসকারী লোকদের গারো বলা হয়। এবং মেঘালয় শব্দের অর্থ হচ্ছে মেঘের আবাস। মেঘালয় শব্দের অর্থ হচ্ছে আমার মেঘের আবাস। আচ্ছা, এই যে নাগাল্যান্ড থেকে আমি কিছু একটা ইনফরমেশন দিয়ে দিই। ওই নাগাল্যান্ড হলো এমন একটি স্থান যেটি বিশ্বের বাজ পাখি রাজধানী নামে পরিচিত। তাহলে নাগাল্যান্ড হচ্ছে বিশ্বের বাজ পাখি রাজধানী নামে পরিচিত। ওই যে মণিপুর, তাহলে বলছি জওহরলাল নেহরু মণিপুরকে ভারতের রত্ন বলে অভিহিত করেছেন। কে? জওহরলাল নেহরু মণিপুরকে ভারতের রত্ন বলে অভিহিত করেছিলেন। আচ্ছা, মিজোরাম পাহাড়ি মানুষদের দেশ হিসাবে পরিচিত। মিজোরাম হচ্ছে পাহাড়ি মানুষদের দেশ হিসাবে পরিচিত। পলক হ্রদ মিজোরামের সর্বোচ্চ হ্রদ। তাহলে মিজোরামের সর্বোচ্চ হ্রদ কি? না, পলক হ্রদ। চলো আজ এ পর্যন্তই। আচ্ছা, আরেকটা কোয়েশ্চান আছে। বলছে, কোন রাজার অধীনে কোণার্কের সূর্য মন্দির নির্মিত হয়েছিল? তাহলে বলো এটা সঠিক অ্যান্সার। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডিতে আছে, প্রথম নরসিংহদেবের আমলে সূর্য মন্দির আমার নির্মিত হয়েছিল।